স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর সংবাদপত্রের পর্যালোচনা নিয়ে আয়োজন বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর আ.জ.ম শফিউল আলম ভূঁইয়া এবং চ্যানেল আই এর বার্তা সম্পাদক জাহিদ নিয়াজ খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। মূলত গতকাল যে বিষয়গুলো আলোচনায় ছিল, সংবাদে ছিল, পত্রিকার শিরোনামে এসছে বা টেলিভিশনে ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে আসলে আমরা অনেকদিন পরে জাহিদ ভাই একটানা আসলে কয়েকদিন হরতাল, বৃহস্পতিবারে হরতাল ছিল, শুক্র শনি গেল, আজকে হরতাল আবার ডেকেছে, বিএনপি তরফ থেকে ডেকেছে। আপনাকে দিয়ে শুরু করি যে জামায়াতের যে হরতাল, আমরা কিন্তু টেলিভিশনেও দেখছিলাম, যারা বের হয়েছি দেখেছি, জনজীবনে খুব বেশি আসলে প্রভাব ফেলেছে বলা যায় না। জামায়াত আসলে যে কারণে হরতাল দিয়েছিল, তাদের উদ্দেশ্য এই হরতালে কতটা সফল হয়েছে আপনার কি মনে হয়? ওকে, ফাইন। ফার্স্ট অফ অল, যে আমি বিস্মিত জামাত কেন হরতাল ডাকলো, মানে এই জন্য বিস্মিত যে আসলে মানে যে কারণে তাদের হরতাল ডাকা, আপনি দেখবেন যে বরং সাধারণ মানুষের বা যারা বিচারটা চাচ্ছিল ওনাদেরই কিন্তু হরতাল ডাকার কথা ছিল। আমি মানে সরাসরি রায় নিয়ে আমার ওই অর্থে মন্তব্য করার রাইট নাই, বাট এটা ঠিক যে ওই রায়টা হওয়ার পরে মৃত্যুদণ্ডের বদলে আজীবন কারাদণ্ড হওয়ার পর মানুষের মধ্যে এক ধরনের একটা হতাশা ছিল। আর সেক্ষেত্রে জামাতের বরং এই অর্থে একটু প্লিজড হওয়ার কথা যে একজন ওনাদের একজন নেতা, মানে বিশাল নেতা, অলমোস্ট উনি ইয়েতে যাচ্ছিলেন, ফাঁসির যে কি বলে গ্যালোর দিকে যাচ্ছিলেন, হ্যাঁ, সেখান থেকে উনি রক্ষা পেয়ে গেছেন। সো এটা মনে হয় জামাত এক ধরনের একটা তাদের অস্তিত্বের জায়গা থেকে হরতালটা ডেকেছে, জাস্ট টু নোট যে ইয়েস, মানে তারা ওদের যে এর আগের গত মানে বছরের যে আন্দোলনের প্রেক্ষিতে এক ধরনের বলবো না যে ধ্বংস হয়ে গেছে এরকম না, কিন্তু জামাত আগের যে শক্তি সেই শক্তির অবস্থান নাই, তো সেখান থেকে সে রিগেইন করার জন্য এবং তাকে প্রোটেস্ট নোট করানোর জন্য সেই কারণে আপনি সেটা মনে করেন। স্যার, গতকালকে অর্থমন্ত্রী কথা বলেছেন জামাত নিষিদ্ধ করার প্রসঙ্গে, সেই প্রসঙ্গে আপনার সাথে কথা বলবো। তার আগে আমি একটু দেখে আসতে চাই গতকালকে মূল যে খবরগুলো ছিল সেগুলো। জামায়াতকে নিষিদ্ধ করা বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটি নিষিদ্ধ হলে আন্ডারগ্রাউন্ডে গিয়ে সহিংসতা চালাবে বলে আশঙ্কা অর্থমন্ত্রীর। মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। জামাত আমাদের সঙ্গে কথা বলবে, হোয়াট আর ইউ টকিং? উই সিম্পলি হেট দি সাইট অফ জামাত। আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো ইটস এ লিচ হুইচ শুড বি ডিসঅ্যাপিয়ার ফ্রম বাংলাদেশ। আইনমতো তো নিষিদ্ধ করলে মহা অসুবিধা আছে, কেন সব আন্ডারগ্রাউন্ডে গিয়ে খুন খারাপি করবে, তারা উস্তাদ ইন খুন খারাপি। জামায়াতকে নিষিদ্ধ করা হলে সরকারের পক্ষে তাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর উপর আইনগতভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মনে করেন অধ্যাপক মুনতাসির মামুন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। জামাতের যে রাজনীতি, সেটাকে আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, এবং সেটা রাজনীতিবিদরা করবেন তাদের বক্তব্যের মাধ্যমে, তাদের কর্মীদের মাধ্যমে, এবং মনোজগতে যে আধিপত্যটা জামাত বিএনপি এত গত 3 দশকে করে রেখেছে, সেই আধিপত্যটা ভাঙতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের সঠিক ইতিহাস, জাতীয় ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা আছে, সেটা সর্বপর্যায়ে এটাকে অবশ্য বাধ্য একটা বিষয় হিসেবে রাখতে হবে। মানবতা বিরোধী অপরাধে দেলাওয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলছে ঢিলেঢালাভাবে। ভোর থেকে আবার শুরু হচ্ছে 20 দলীয় জোটের হরতাল। সংবিধান সংশোধনের প্রতিবাদে এই হরতাল ডেকেছে তারা। বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন তিনি। সরকার উস্কানিমূলক আচরণ দিয়ে আমাদেরকে এই সময়ে আরও বৃহত্তর আন্দোলনের দিকে ঠেলে দিবেন না, আমরা সরকারের সেই সুবুদ্ধির পরিচয় দিবেন বলে আশা করি। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদকে দেওয়ার প্রতিবাদে সকালে সুপ্রিম কোর্ট চত্বরে কালো পতাকা মিছিল করেন তারা। এ সময় তারা বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সাত খুনের ঘটনায় র্যাব সদর দপ্তর আগে থেকে কিছু জানত না বলে দাবি করেছেন র্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান। সাত খুনের ঘটনায় জড়িত সদস্যদের দায়মুক্তি সদর দপ্তর চায় না বলেও জানান তিনি।
সকালে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব মহাপরিচালক। এই বিষয়ে র্যাব সদর দপ্তর অবশ্যই কিছু জানে না, আগে জানতো না। কেউ যদি এখানে কাজ করতে আসে কোনো অপরাধের সাথে জড়িত হয়, ও হ্যাঁ কেউ অপরাধের সাথে জড়িত হতে পারে, এটি আমরা অস্বীকার করি না। আপনারা জানেন যে সকলেই এই দেশের মানুষ, যদি হয় তাহলে অবশ্যই তাদের বিচার হবে, দেশের প্রচলিত আইনে বিচার হবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের উপনির্বাচনে সহিংসতার মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এছাড়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নেও সংঘর্ষ হয়েছে, 2 ইউনিয়নে আহত হয়েছে অর্ধশত। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্যার, আপনি অর্থমন্ত্রীর কথাটা নিশ্চয়ই খেয়াল করেছেন। অর্থমন্ত্রী বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করলে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, তারা খুন খারাপিতে ওস্তাদ। যখন বিভিন্ন মহল থেকে জামাতকে নিষিদ্ধ করার প্রশ্ন আসছে, তখন সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের, বা সরকারের একজন মন্ত্রী যদি এই ধরনের কথা বলে, এটা কি অনেকটা জামাতের প্রতি নমনীয় মনোভাবের প্রকাশ কিনা? আপনার কি মনে হয়? যেমন একজন মন্ত্রী তো স্বাভাবিকভাবে তার নিজের ব্যক্তিগত মত প্রকাশ করতেই পারেন। আমি অর্থমন্ত্রীর যে বক্তব্যটি দেখলাম, আমার মনে হলো যে উনি ক্যাজুয়ালি ওনার মত প্রকাশ করলেন। এটি যে সরকারের দৃষ্টিভঙ্গি তা নয়। হ্যাঁ, কোনো একজন মন্ত্রী বললে আমরা একটু সতর্ক হয়ে যাই, এটি কি সরকারের বক্তব্য কিনা। এখন জামাতকে নিষিদ্ধের প্রশ্নে বা জামাতকে কিভাবে আমরা ডিল করব, এই প্রশ্নে কিন্তু 2 ধরনের মতবাদ আমরা দেখেছি। একটা হলো যে জামাত যেহেতু 71 সালে মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল, যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে জামাতের রাজনীতি নিষিদ্ধ করে দেয়া। এই মতবাদের পক্ষে যারা আছেন তারা মনে করেন যে জামাতের রাজনীতি যদি নিষিদ্ধ করে দেয়া হয়, তাহলে এটা অন্যান্য সংগঠনগুলোর যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের জন্য হয়তো একটা শিক্ষা হয়ে দাঁড়াবে। আর আরেকটি মত হচ্ছে যে আমরা যদি জামাতকে নিষিদ্ধ করে দেই, তাহলে জামাতের রাজনীতির সাথে যারা যুক্ত তারা কোথায় যাবে? তারা কি রাতারাতি ধ্বংস হয়ে যাবে? না, তারা তখন বিএনপিতে যোগ দিবে বা তারা অন্য কোনো নামে আত্মপ্রকাশ করবে। এখন আওয়ামী লীগের জন্য সমস্যা যেটি, ধরেন আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক শক্তি, আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনা করে, যে সরাসরি জামাতকে বন্ধ করে দেয়া আওয়ামী লীগের গণতান্ত্রিক চেতনার প্রতি একটা হুমকি, যে মানুষ হয়তো দেখানোর চেষ্টা করবে যে আওয়ামী লীগ রাজনৈতিক মতবাদকে দমন জামাতের বিপক্ষে কিন্তু করছে। অনেকদিন ধরেই তো তাদেরকে নিষিদ্ধ করার দাবি বিভিন্ন মহল থেকে উঠছে, এবং সেটা সম্ভবও, এটা বিভিন্ন সময় বলা হয়েছে। যেমন আওয়ামী লীগের জন্য যেটা আমি সমস্যা বলছিলাম, যে জামাতকে নিষিদ্ধ করে দেওয়া সম্ভব, কিন্তু যেই মুহূর্তে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে দিবে, আওয়ামী বিরোধীরা বলতে শুরু করবে এই যে আওয়ামী লীগ আজকে রাজনৈতিক মত দমন করার চেষ্টা করছে, আজকে মানুষের অধিকার হরণ করার চেষ্টা করছে। আবার পাশাপাশি জামাতকে যদি আমরা নিষিদ্ধ করি, ধরেন আমরা এইখানে বিশেষ করে ইজিপ্ট এবং টার্কির উদাহরণ যদি দেখি, যে টার্কিতে এবং ইজিপ্টে একসময় এই ধরনের সংগঠনগুলো, জামাতের মতো সংগঠনগুলোকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল অনেক দিন ধরে। তো নিষিদ্ধ করে রাখার পরেও কিন্তু আজকে 50 বছর পরে ওরা আবার ক্ষমতায় চলে আসছে, বিশেষ করে টার্কিতে এবং ইজিপ্টেও কিন্তু ক্ষমতায় চলে আসছিল। অবশ্যই আমরা এই বিষয়গুলো আলোচনা করব। স্যার, আমি আরেকটা বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো 20 দলীয় জোটে একটা ভাঙনের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। গত শনিবার এনডিপির যে একাংশ বলা যায়, এনডিপির মধ্যে ভাগ হয়ে গেছে, একাংশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন যে 72 ঘন্টার আলটিমেটাম। এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আসাদ এভিনিউ বাসা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান। জনাব শফিউল আলম প্রধান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতেই আপনার কাছে আমার প্রশ্ন, যে বিভিন্ন মহল থেকে জামাতের সাথে সরকারের আঁতাতের একটা অভিযোগ আমরা শুনে আসছি বেশ কিছুদিন থেকে। আপনাদের জোটের মধ্যে এ বিষয়ে কোনো আলোচনা হয় কিনা বা হচ্ছে কিনা? হ্যাঁ, আমি ইন্ডিপেন্ডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং জাগফার পক্ষ থেকে। জামাত প্রসঙ্গে যে প্রশ্নটি এসছে, যে তাদের সাথে সরকারের আঘাত কিংবা এই ব্যাপারে 20 দলীয় জোট কি ভাবছে, আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে সরকারের সাথে জামাতের আঘাত সংক্রান্ত কোনো তথ্য 20 দলীয় জোটের কাছে নেই। আমি মনে করি এবং বিশ্বাস করি যে আজকে পর্যন্ত, আজকের কথা আমি বলতে পারি, আজকে পর্যন্ত জামাত এমন কিছু করে নাই যাতে সংশয়ের আঙ্গুল আমরা তাদেরকে কেন্দ্র করে আমরা আমাদের সংশয় কিংবা অবিশ্বাসের আঙ্গুল উত্তোলন করতে পারি। জামাত জোটের সাথে আছে, বিশ্বস্ততার সাথে আজকে পর্যন্ত আছে।
জনাব শফিউল আলম, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন যে আপনারা আজকে যে হরতাল দিয়েছেন সেটা বলেছেন আপনারা সংবিধান সংশোধন নিয়ে আপনারা এই হরতালটা দিচ্ছেন। এই সংবিধান সংশোধন নিয়ে আপনারা আসলে কতটুকু আশাবাদী? আর যদি এ কারণেই হরতাল দিয়ে থাকেন তাহলে প্রায় 4-5 দিন পরে আপনারা কেন হরতালটা দিচ্ছেন? আচ্ছা দেখুন, প্রথমত যেটা মানে 20 দলীয় জোট মনে করে সেটা হচ্ছে একটি অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে একটা অবৈধ সরকার ক্ষমতায়। আমরা এই সরকারের পতন এবং পরিবর্তন চাই। যে ইস্যুতে আমরা কালকে হরতাল ডেকেছি, এটা আমাদের যে মৌলিক দাবি যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের যে চলমান সংগ্রাম, সেই সংগ্রামের অংশ হিসাবেই আগামীকালের হরতালও ডাকা হয়েছে। এখন বিষয় হচ্ছে কতগুলো বিশেষ বিশেষ ইস্যু জাতির সামনে এসে যায়, যখন একটি দায়িত্বশীল দল হিসাবে আমাদেরকে ভূমিকা পালন করতে হয়। তো অভিশংসন বিলের নামে বিচার বিভাগের গোলায় যে মানে শৃঙ্খলিত করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে জনমত প্রতিবাদী একটি ভূমিকায় আমাদের দেখতে চায়। আমরা সেই প্রতিবাদী ভূমিকাটাকে সামনে রাখছি, কিন্তু আমি পাশাপাশি কথা বলতে চাই, সরকারের বৈধতা আমরা মানি না, স্বীকার করি না, এটা কোনো বৈধ সরকার নয়। জি শফিউল আলম প্রধান, আপনি বলছেন যে এই সরকার বৈধ নয়, কিন্তু এই সরকারের মাধ্যমেই আপনি আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলছেন, সংবিধান সংশোধনের কথা বলছেন। একটা অবৈধ সরকার কিভাবে আবার সংবিধান সংশোধন করবে, সেটা আসলে কতটা যুক্তিযুক্ত হয় আপনার ভাষ্য মতে?